চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে ভারতের বিদেশ মন্ত্রক কি ঘুমিয়ে রয়েছেন? যোগী আদিত্যনাথ এবং মোদীর মতো প্রধানমন্ত্রী এবং একজন শক্তিশালী যাকে হিন্দু শের বলা হয়ে থাকে প্রধানমন্ত্রী কি চোখ বন্ধ করে রয়েছেন? বিদেশ মন্ত্রক কি করছেন এক্ষেত্রে? যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা 25 নভেম্বর এবং এরপর 26 নভেম্বর। আজ কি ছিল চিন্ময় কৃষ্ণ দাস ওনার শেষ বার্তা কি ছিল একবার শুনে নেওয়া যাক। আপনারা শুনলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী গোষ্ঠীর যিনি মুখপাত্র, যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শেষ বার্তা। অবশ্যই তা অত্যন্ত সংযত, যথার্থ সংযত। কিন্তু এই মুহূর্তে আমি আরেকটি ছবি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। দেখুন, প্রথম আলো বাংলাদেশের বিখ্যাত সংবাদ সংস্থা বলা যেতে পারে। তো সে প্রথম আলো উপর পায়ের জুতা কারা দেখাচ্ছে? বন্দুকধারী বাংলাদেশের সেনাবাহিনী না, এই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অনেক আতঙ্কবাদী বলা যেতে পারে রয়েছেন। কারণ প্রথম আলো এমন একটা মাধ্যম যারা তদানীন্তন শেখ হাসিনা সরকারের হয়ে কোনো পক্ষপাতিত্ব করেন না, বরঞ্চ বিরোধী হিসেবে যারা রয়েছেন রাজনৈতিক দলগুলি তাদের হয়ে কথা বলেছেন। কিন্তু এই নয় যে শেখ হাসিনা সরকারের পক্ষপাতিত্ব করেছেন। অথচ সেই প্রথম আলো তাকে কিভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। শুধু এইভাবেই নয়, জনসমক্ষে আপনারা দেখেছেন ইস্কন মন্দির থেকে আরম্ভ করে সনাতনীদের বা সংখ্যালঘুদের যেন উবড়ে ফেলে দেওয়া, বাংলাদেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে গিয়ে কড়া বার্তা হুঁশিয়ারি দিয়েছিলেন কিছু মৌলবাদী। হয়তো তারা 19 সরকারের সরাসরি সরকারের সাথে তারা কাজ করছেন বা সরকারি দপ্তরের আধিকারিক হতে পারেন, কিন্তু একজন সনাতনী মুখপাত্র যিনি সনাতনীদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস, তার সংযত একটা শেষ বার্তা। মৌলিক অধিকার দাবি, কিন্তু সেই দাবি পূরণের জন্য আন্দোলন হবে। সেই আন্দোলন কখনোই ডান্ডা হাতে বা রক্তক্ষয়ী আন্দোলন নয়। এই বার্তা কিন্তু আপনারা শুনলেন চিন্ময় কৃষ্ণ দাস, তিনি তার শেষ বার্তা দিয়েছেন 26 নভেম্বর আজ। এখন প্রশ্ন হচ্ছে ভারতের অবস্থান নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ট্রাম্প যতক্ষণ না ক্ষমতায় শপথ নিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না আমেরিকার রাষ্ট্রপতি পদে অফিসিয়ালি শপথ গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কি শুধুমাত্র এই অরাজকতা চলতে থাকবে? বাংলাদেশ যেটুকু শান্তি রয়েছে সবটুকুই শেষ হয়ে যাবে? ভারতের স্ট্যান্ড, ভারতের অবস্থান কি? এখানে ভারতের অবস্থান কি? বাংলাদেশে অতীতে বর্তমানের মতো সনাতনী সংগঠন বা সংখ্যালঘু হিসেবে হিন্দুদের যে সংগঠনের মাথা চাড়া দিয়ে ওঠা এই 2024-এ যেটা দেখছে, বিশ্ব দেখছে, এর আগে সচরাচর দেখা যায় না। কিন্তু যে বাংলাদেশে সনাতনীরা, তাদেরকে যেভাবে হেনস্থা হতে হচ্ছে, হয়তো বিগত দিনেও হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলেও, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে, সত্য প্রকাশ পেয়েছে, ওই বাড়িঘর ভাঙচুর, তারপর মারামারি, মারধর যেগুলা হয়ে থাকে আর কি, বাংলাদেশের সচরাচর যেগুলো হয়ে থাকে নতুন কিছু নয়। কিন্তু সেটা 19 সরকারের নির্বাচিত নয়, জোরপূর্বক বলপূর্বক সরকার হিসেবে যারা চালিয়ে দিচ্ছেন, অথচ সরকার হিসেবে দেশ না চালিয়ে দেশ জ্বালিয়ে দেওয়ার হাত থেকে
দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের দাপাদাপিকে দমাতে পারছেন না। এক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি? যে বাংলাদেশের সনাতনীরা অতীতে আক্রমণের শিকার হয়েছিলেন, শেখ হাসিনা সরকারের আমলেও শেখ হাসিনা সরকার সরকারি হাল ছেড়ে দিলেও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন শিক্ষিত ইউনিট সরকার, যাদের ন্যূনতম বোধটুকু নেই, মানুষ মারার খেলা চলছে বাংলাদেশে, মারছে বাঙালি, মরছে বাঙালি, নিজেরাই মারপিট করছে। এই ক্ষতি কার হচ্ছে? এই ক্ষতি ভারতের হচ্ছে, এই ক্ষতি আমেরিকার হচ্ছে, এই ক্ষতি পাকিস্তানের হচ্ছে না, এই ক্ষতি সব থেকে বেশি পরিমাণ হচ্ছে বাংলাদেশের, বাঙালির ক্ষতি হচ্ছে। এই ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের হিন্দুর ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মুসলিমের, এক কথায় বাংলাদেশের ক্ষতি হচ্ছে। এই ক্ষতি আটকানো যাচ্ছে না। কোটার দাবি, কোটা সংস্কার রইল পড়ে, কোটা পড়ে পড়ে মার খাচ্ছে এখন কোটা। আমরা তো সেইভাবে দেখলাম না যে হিন্দু সংগঠন, সনাতনী সংগঠন তারা একহাট্টা হয়ে 20-50 হাজার লোক মিলে তারা সরকারি দপ্তর জবরদখল করে নিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ইউনিট সরকারকে গদি থেকে নেমে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখি না যে ইসলাম ভাই বন্ধু যারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হাঙ্গামা করছে, আমরা দেখি না এই দৃশ্য। কিন্তু যে ন্যায্য অধিকার, যে ন্যায্য দাবিগুলো নিয়ে ডাক বার্তা দিচ্ছিলেন, হিন্দুদের একত্রিত হওয়ার জন্য আহ্বান করেছিলেন, তার জন্য দেশদ্রোহী হয়ে গেল, মামলা ঠুকে দেওয়া হলো। চিন্ময়, কৃষ্ণ দাস, প্রভু বা ব্রহ্মচারী যাই বলুন না কেন। এক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি? ভারতের স্ট্যান্ড, বাংলাদেশে যারা সনাতনী হিন্দু রয়েছেন তারা কিন্তু সাচ্চা সনাতনী, তারাই কিন্তু সাচ্চা রাম ভক্ত, তারা সাচ্চা রাম ভক্ত। কারণ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, যে নাড়াটা দিচ্ছেন জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, সেই জয় শ্রীরাম যার জন্ম, কিন্তু জন্মস্থান হলো এই ভারতবর্ষ। ভারতে জন্ম নিয়েছিলেন রাম। সেই ভারতের সনাতনীরা যেমন রামের জন্য জয়ধ্বনি দেন, স্লোগান দেন, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম রাম। বিদেশের মাটিতে রয়েছে যে সনাতনীরা, বাংলাদেশের মাটিতে যে সনাতনীরা, তারা কিন্তু একটা অন্য রাষ্ট্রের মানুষ। তারা জানে তাদের আরাধ্য, তাদের দেবতা রামের জন্মস্থান বাংলাদেশ নয়। তারা জানে তাদের শ্রীরাম, সেই রামের জন্মভূমি কিন্তু ভারত। অথচ তারা দেখুন জয় শ্রীরাম নাড়া লাগাচ্ছে, শব্দ দিচ্ছে, তাদের আরাধ্যকে স্মরণ করছেন। কিন্তু সেই সনাতনীরা তারা বিপাকে কেন পড়ছেন? শুধুমাত্র জয় শ্রীরাম ধ্বনির জন্য। তারা যদি আল্লাহ ধ্বনি তুলতেন তাহলে কোনো বিপদে পড়তেন না, কিন্তু না, তারা সনাতনী, তারা হিন্দু, তারা তাদের ধর্মটাকে মানছে। এই ধর্ম, যে যার ধর্মকে মানা দরকার। কেউ কোনো ধর্ম পালন করুন বা না করুন, নিজের ধর্মকে পালন করুন বা না করুন, অন্যের ধর্মকে পালন করতে দিন। এটা সিস্টেম, এটা মনুষ্যত্ব। মান আর হুঁশ যদি থাকে এই জিনিসটুকু করা যায়, এটা বিশাল কঠিন কাজ নয়। কিন্তু বাংলাদেশের সনাতনীরা আক্রমণের শিকার, নির্যাতনের শিকার, হেনস্থার শিকার, শুধু শিকার নয়, তাদের ব্যাপক মারধরও করা হয়েছে, দেখেছে দৃশ্য। কিন্তু এখানে ভারতের স্ট্যান্ড কি? যে ক্ষেত্রে ভারতের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্ম, সেই রামের ভক্তরা, বিদেশের মাটি থেকে যে সমস্ত ভক্তরা সেই রামের নামে জয়ধ্বনি দেন, তার জন্যই তাদের সেখানে আক্রমণের শিকার হতে হয়। সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি? ভারতের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত আওয়াজগুলো উঠছে এখন, হিন্দু রাষ্ট্র, হিন্দুদের জন্য যে একতা, তাহলে কি শুধুমাত্র হিন্দু বলতে ভারতে, পৃথিবীতে আর কোনো হিন্দু নেই? তাহলে বাংলাদেশ বা পাকিস্তানে সনাতনরা, হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা, সেই নিয়ে কেন সরকার স্টেটমেন্ট দেয় মাঝে মধ্যে, যেটা ঠিক হচ্ছে না, এদিকে নজর দিক অন্তর্বর্তীকালীন বা বর্তমান সরকার। তাহলে সত্যিকারের যদি ব্যথা হয়, সত্যিকারের যদি কষ্ট হয়, সত্যিকারের মনে হয় ভারতবর্ষের মাটিতে জন্ম নেওয়া মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম,
সেই রামের ভক্তরা পৃথিবীর যে যেখানে থাকুন না কেন তাদের উপর অত্যাচার হলে সেক্ষেত্রে প্রতিবাদ, জোরালো প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিরোধ অবশ্যই গড়ে তোলা দরকার। এক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি? ভারত তো বলে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের ভেতরে, পাকিস্তানের ঘরে গিয়ে সেখানকার আতঙ্কবাদীদের খতম করে এসেছে ভারতীয় সেনা। সেই দম দেখায় ভারত সরকার পেছপা হয় না, ভারত সরকার ভয় পায় না পাকিস্তানকে। তাহলে বাংলাদেশ কি পাকিস্তানের থেকেও শক্তিশালী? ভারত কেন ভয় পাচ্ছে বাংলাদেশকে? এই প্রশ্ন, ভারত কেন ভয় পাচ্ছে বাংলাদেশকে? যে দেশে যোগী আদিত্যনাথের মতো একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী রয়েছেন, মোদী সরকার বা ইন্ডিয়া জোট সরকার যাই বলুন না কেন, এক্ষেত্রে বর্তমান ভারত সরকারের স্ট্যান্ডটা কি বাংলাদেশে আক্রান্ত সনাতনী হিন্দুদের রক্ষার্থে? ভারতের এখানে কাজটা কি? ভারত শুধুমাত্র ডায়লগ বাজি করবে মাঝে মধ্যে, হিন্দুত্ব নিয়ে শুধুমাত্র একতা নিয়ে প্রচার হবে, আসলে খাতা কলমে, আসলে ওই আন্দোলন হবে পায়ে পা মিলিয়ে, কিন্তু বিপদে পড়লে সেক্ষেত্রে রক্ষা করা হবে না। এবং সেটা যদি ভারতের বাইরে হয় সেক্ষেত্রে তো একদমই না। তাহলে কোনো কথাই বলা যাবে না পাকিস্তান বা বাংলাদেশের সনাতনীরা আক্রান্ত হলে সেই নিয়ে কেন আওয়াজ তোলা হয়, কেন ডিবেট হয়, এসবের কি মানে হয়? ডিবেট, কিন্তু সরকারিভাবে আমাদের বিদেশ মন্ত্রক কি করছেন, এখানে রাষ্ট্রপতি কি করছেন, প্রধানমন্ত্রী কি করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? বাংলাদেশ কি পাকিস্তানের থেকে, চীনের থেকেও বেশি শক্তিশালী? আমার প্রশ্ন একটাই, বাংলাদেশের সনাতনরা আক্রান্ত হচ্ছে, ভারতের একজন প্রবাদপতি মর্যাদা পুরুষোত্তম রাম, সেই শ্রী রামের স্লোগান দেওয়ার জন্য তারা সব থেকে সেখানে বিপাকে বলা যেতে পারে। কিন্তু অপরাধ কি তাদের? দেশভাগের সময় তাদের সুরক্ষার্থে কেন তাদের জন্য এই দেশে রাখা হলো না? তাহলে এখানে প্রশ্ন কিন্তু আরেকটা হয়ে যায়, তাহলে দেশ যখন ভাগাভাগি হয়ে গিয়েছিল, ভারত নয় ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ বিভক্ত করে দেওয়া ছিল ধর্মের ভিত্তিতে, তাহলে সেই সময় যদি পাকিস্তান ইসলামিক স্টেটের জন্ম হতে পারে, সেক্ষেত্রে এই নতুন ভারতের স্বাধীন ভারতের প্রত্যাবর্তন, সেখানে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষিত করা হলো না? কারণ হিসেবে তো পাকিস্তান বা বাংলাদেশ ওগুলো তো ইসলামিক স্টেট, আর সেসব দেশের নিজস্ব সিদ্ধান্ত, সেই এলাকার জনগণের সিদ্ধান্ত, সেই এলাকার সরকারের সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমাদের কোনো কিঞ্চিত মাত্র কোনো কুণ্ঠাবোধ নেই, এই নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে অসন্তোষ হচ্ছে ভারতে, অসন্তোষ হচ্ছে পাকিস্তানে, অসন্তোষ হচ্ছে বাংলাদেশে, এই অসন্তোষের আসল কারণটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না? আসল কারণটা তো ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে যাওয়া, যেটা পৃথিবী যতদিন থাকবে এই অসন্তোষ থাকবে। কিন্তু ভারতের অভ্যন্তরে যে সমস্ত পাকিস্তান প্রেমী মানুষগুলো, যেমন একটি ছবি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, যে প্রথম আলোর মতো সংবাদ মাধ্যম তাদেরকে পায়ের তলায় রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। আসলে সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের কিছু টেরোরিস্ট বলা হতো, আতঙ্কবাদী, তারাও কিন্তু রয়েছেন। তারাও এখন মাথা চাড়া দিয়ে উঠেছেন। যে সমস্ত পাকিস্তান প্রেমী বাংলাদেশিরা এখন তোলপাড় করছে দেশটাকে। না, সনাতনীরা তো তোলপাড় করছে না, 0%, কোনো অবদান নেই। অথচ সেক্ষেত্রে দেশদ্রোহী মামলা ঠুকে দেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ গোষ্ঠীর প্রধান মুখপাত্র, যিনি নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে ভারতের বিদেশ মন্ত্রক কি ঘুমিয়ে রয়েছেন? যোগী আদিত্যনাথ এবং মোদীর মতো প্রধানমন্ত্রী এবং একজন শক্তিশালী, যাকে হিন্দু শের বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রেক্ষাপটে যোগী আদিত্যনাথ কি আলোচনা করতে পারছেন না, নাকি সেটা এখতিয়ারের মধ্যে নেই? প্রধানমন্ত্রী কি চোখ বন্ধ করে রয়েছেন? বিদেশ মন্ত্রক কি করছেন এক্ষেত্রে? রামের জয়ধ্বনি, রামের ভক্ত, রামের অনুগামী, রামের ভক্ত যাই বলুন না কেন, তারা বিদেশের মাটিতে থাকলে পড়ে পড়ে মার খাবে, এটা কি বরদাস্ত করে নেওয়া যায়? তাহলে এক্ষেত্রে বেশ কিছু ভারতীয় এখন হিন্দু রাষ্ট্রের দাবি তুলছে। নিশ্চয়ই সেই দাবি তোলা দরকার, কারণ অতীতে বাংলাদেশ বা পাকিস্তানে কিন্তু ভারত স্বাধীন যখন হয়েছিল, টুকরো করে দেওয়া ছিল ভারতবর্ষকে। পাকিস্তানে জন্ম নিয়েছিল, ভারতে জন্ম নিয়েছিল ভারতবর্ষ ভেঙে। তো তখন কিন্তু স্বাধীনতা লাভের একটা স্বাদ, আনন্দ, খুশি, সেই সময় কিন্তু মানুষের মনে এই সমস্ত বর্তমানের যে সম্ভাবনা সেগুলা কিন্তু তখন ধরা দেয়নি।
সে সময় মানুষ ভেবেছিল না, ভাবতে পারেনি, ভেবে ওঠেনি তারা যে এই ধরনের দাঙ্গার পরিস্থিতি চলবে, যেটা ব্রিটিশ সরকারের আমলে হয়েছিল তার থেকেও বহুগুণ বেশি অত্যাচার, হিংসার জেরবার হয়ে রসাতলে চলে যাবে দেশ। রাষ্ট্রবাদ বলে কিছু থাকবে না, ধর্মবাদী প্রকট হবে। তাহলে ভারতের মাটিতে এই সময় যে হিন্দু রাষ্ট্রের যে একটা রেশ, ঝড়, ট্রেন্ড, দাবি বলতে পারেন জোরালো হচ্ছে, সেটাও সত্য। তারা আবার বিরোধ করতে যায় এই দেশের বেশ কিছু রাজনৈতিক দল, যারা জয় শ্রীরাম ধরে তুললে বিজেপিকে দাগিয়ে দেয় সাম্প্রদায়িক। তাদের স্ট্যান্ড কোথায়? তারা কেন ভারত সরকারের বিরুদ্ধে পথে নামছেন না? ভারত বাংলাদেশ আক্রান্ত সনাতনীদের জন্য ইমিডিয়েট স্ট্রেট অ্যাকশন নিন, সেটা বলছে না কেন? এবং অবশ্যই ভারত সরকার তাদের কি শুধুমাত্র ডায়লগ থাকবে? কোন নেতা বলছেন রেডি থাকুন, 2 কোটি 2.5 কোটি বাংলাদেশে আসছে অসহায় মানুষ, তাদের জন্য রেডি থাকুন, তাদের জায়গা দিতে হবে। কোথায় জায়গা দেওয়া হচ্ছে? জায়গা দেয়া হোক বা না হোক সেটা আলাদা বিষয়। বিদেশ মন্ত্রক ইতিমধ্যে কেন বাংলাদেশ সরকার, ইউনিট সরকারকে জব্দ করার জন্য কূটনৈতিকভাবে কোনো চাল চালতে পারছেন না? তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ছাড়া পৃথিবীর কোনো দেশের অরাজকতা, অশান্ত পরিবেশকে ঠান্ডা করা যায় না? সেটা ডোনাল্ড ট্রাম্প আসলে সেটা সময় কথা বলবে। কিন্তু যেখানে বাংলাদেশের একটা বিষয়, যে বাংলাদেশের স্বাধীনতায়, যে বাংলাদেশের মানচিত্রে স্থান, বাংলাদেশ নামে একটা দেশের পৃথিবীতে আবির্ভাব, সেক্ষেত্রে তো ভারতের অবদান রয়েছে। ভারত সরকার তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা করেছিলেন, যার জন্য পশ্চিম পাকিস্তানের বুক চিরে সব মহিমায়, রূপ, রস, সৌন্দর্যের অহমিকায় বাংলাদেশের আবির্ভাব হয়েছিল। সেই বাংলাদেশ এখন কোনো সরকারই নেই, পার্লামেন্টারি সিস্টেম বলে কিছু নেই। সেই অনিশ্চিত বাংলাদেশকে একটা নিশ্চিত রাষ্ট্রের সরল রেখায় পৌঁছে দেওয়ার জন্য বর্তমান ভারত সরকারের কাজটা কি? এখনো পর্যন্ত আমরা কোনো কাজ দেখতে পেলাম না। শক্তিশালী দেশের তালিকায় ভারত নাকি শীর্ষ 4 নম্বরে। কোথায় ভারত তার শক্তি প্রদর্শন করুক? যুদ্ধ করে নাই ভালো, যুদ্ধ করে না হোক, কূটনৈতিক চাল দিয়ে যদি পাকিস্তানকে জব্দ করা যায়, তাহলে তালিবানি কায়দায় যে সিস্টেম জারি করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, বর্তমান ইউনিট সরকারকে জব্দ করতে পারছে না কেন ভারত সরকার? শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশের ঠাঁই দিয়ে দেওয়া হলো, এটাই কি আসল কূটনৈতিক চাল চলে দেওয়া হলো? না, বাংলাদেশে আক্রান্ত সনাতনীরা যাদের নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার এবং যাদের জীবন রয়েছে, যাদের দেশে নিজস্ব অধিকার রয়েছে, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তারা রোহিঙ্গাদের সমান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ভারত সরকারের আসল শক্তি প্রদর্শন করা দরকার, অন্তর্বর্তীকালীন ইউনিট সরকারকে বিপাকে ফেলা দরকার, সেটা কিন্তু করা দরকার। এখনো পর্যন্ত ভারত সরকার ঘুমিয়ে, ভারতের প্রত্যেকটা বিরোধী দল ঘুমিয়ে, এবং ভারতে জন্ম নেওয়া সনাতনীদের এক আরাধ্য শ্রী রাম, মর্যাদা পুরুষোত্তম রামের স্লোগান দেওয়া তার ভক্তরা শুধুমাত্র বিদেশের মাটি বাংলাদেশে আছেন বলে তারা পড়ে পড়ে মার খাবে। তাহলে একতা কোথায়? হিন্দু একতা, সনাতনী একতা কোথায়? নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15।